চলো তোমাদের সাথে একটা ডিল করি। আজকের এই ভিডিওতে আমি যা যা বলবো সেখানে কোনো পার্সোনাল বায়াস ওপিনিয়ন থাকবে না, থাকবে শুধু পিওর ফ্যাক্টস, হিস্ট্রি অ্যান্ড লজিক। এখন একটা সিচুয়েশন জাস্ট ইম্যাজিন করো। আজকে সকালে তুমি ঘুম থেকে উঠলে, ফোনটা স্ক্রোল করতে করতে জাস্ট দেখলে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইজ ডেড। Now with breaking news from the Middle East. Iran's supreme leader is dead. Iranian Supreme Leader Khamenei is dead. Supreme Leader Ayatollah Ali Khamenei has been killed. গল্পটা কাল্পনিকের মতন লাগছে, তাই তো? কিন্তু এটাই সত্যি। কিছু জিওপলিটিক্যাল এক্সপার্টরা এই ধরনের পরিস্থিতি দীর্ঘদিন ধরে রিসার্চ করে আসছেন। এই একটা মাত্র ঘটনা পুরো মিডল ইস্টের ম্যাপ বদলে দিতে পারে মাত্র 24 ঘন্টার মধ্যে। সো হ্যালো এভরিওয়ান, আমি অমিত, তোমাদের সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম। আর বেশি কথা না বলে চলো গল্পে ফিরে যাই। তেহরান, ভোর 6:17। শহরটা তখন ধীরে ধীরে জেগে উঠছে। মানুষ তখন ঘুম থেকে উঠছে। কেউ বা সকালে ব্রেকফাস্ট বানাচ্ছে, আর কেউ বাচ্চাদের স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সবকিছু একবারে স্বাভাবিক মনে হচ্ছিল। তখনই একটা বিকট শব্দ শোনা গেল। তেহরান, ইস্পাহান এবং কেরমানশাহ। এখন পুরো ওয়ার্ল্ডের কাছে জাস্ট একটাই কোশ্চেন, এটা কি মিডল ইস্টের আর একটা যুদ্ধ, কি থার্ড ওয়ার্ল্ড ওয়ারের শুরু? আজ এই ভিডিও থেকে তোমরা 3টে জিনিস জানবে। ফার্স্ট, কেন খামেনি মারা যাওয়ার পরও ইরান এত সহজে ভেঙে পড়বে না। সেকেন্ড, ইরানের কাছে এমন কি মিলিটারি স্ট্র্যাটেজি আছে যেটা আমেরিকার মতন সুপার পাওয়ারকেও ক্লান্ত করে দিতে পারে। আর থার্ড, এই কনফ্লিক্ট বা দাঙ্গায় আমাদের মতন দেশ ঠিক কিভাবে এসে পড়বে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা তোমরা বুঝবে শেষের দিকে। এই পুরো ব্যাপারটা বুঝতে একটু পেছনে যেতে হবে। সাল 1979 ইরানে একটা বড় বিপ্লব হলো। শাহ মোহাম্মদ রেজা পাহলাভি, যিনি ছিলেন আমেরিকার এক ঘনিষ্ঠ বন্ধু, তাকে ক্ষমতা থেকে সরানো হলো। ক্ষমতায় এলেন রুহুল্লাহ খোমেনি, যিনি পরিচিত ছিলেন আয়াতুল্লাহ খামেনি নামেই। আর রুহুল্লাহ ছিল তার আসল নাম। এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, তোমরা হয়তো একটু কনফিউজড হয়ে গেছো, কারণ দুজন মানুষের আগেই আয়াতুল্লাহ। তাহলে কি তারা সেম মানুষ? আসলে না। প্রথমজন ছিলেন রুহুল্লাহ খোমেনি। তিনি 1979 সালে ইরান বিপ্লবের নেতা ছিলেন, আর তাকে বলা হতো আয়াতুল্লাহ খোমেনি। আর দ্বিতীয়জন হলেন আলী খামেনি, যার মৃত্যুর খবর তোমরা এই অ্যাটাকের পর শুনেছো। তিনি আগে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। 1989 সালে খোমেনির মৃত্যুর পর তিনি নেক্সট ইরানের সুপ্রিম লিডার হন। তিনি একজন রিলিজিয়াস লিডার ছিলেন, তাই তাকেও বলা হয় আয়াতুল্লাহ আলী খামেনি। সহজ করে বললে, একজন ছিলেন রুহুল্লাহ খোমেনি আর আরেকজন আয়াতুল্লাহ আলী খামেনি। দুজন আলাদা ব্যক্তি, কিন্তু দুজনেরই ধর্মীয় টাইটেল আয়াতুল্লাহ। এখানে আয়াতুল্লাহ হলো একটা ধর্মীয় উপাধি, অনেকটা আমরা বলি যেমন ডক্টর বা প্রফেসর। 1979 সালে যখন রুহুল্লাহ খোমেনি ক্ষমতায় এলেন, শুরু হলো এক নতুন এরা, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আর সেই মুহূর্ত থেকে ইরান আর আমেরিকার সেই সম্পর্কটা চিরতরে বদলে গেল। আর এই দুই দেশের বিরোধ শুধু সাধারণ পলিটিক্যাল ঝামেলা ছিল না, এটা ইরানের রাষ্ট্রের আদর্শের সাথে জড়িত ছিল। আর এখানে ইরানের পার্লামেন্টের নেতারা স্লোগান দেন, মার্ক বার আমেরিকা। এটি একটি ফার্সি ভাষা, এর মিনিং আমেরিকার মৃত্যু হোক। কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, ইরানের সাধারণ মানুষের একটা বড় অংশ এই সরকারি মতভেদের সাথে একমত ছিল না। তাই 2009 সালের আন্দোলন ইরানিয়ান গ্রিন মুভমেন্ট, 2019 সালের আন্দোলন ইরানিয়ান প্রোটেস্ট, 2022 সালের আন্দোলন মাহাসা আমিনি প্রোটেস্ট। আর এই আন্দোলনে বরাবরই মানুষ রাস্তা নেমেছিল, কিন্তু কোনোবারই সরকার পড়েনি। কেন? এই ইরান আর আমেরিকার বিবাদ নিয়ে একটা পরিচিত ধারণা আছে। অনেকেই মনে করে সরকারের মাথা কেটে দিলে পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়বে। এর মানে হচ্ছে ইরানের যদি টপ লিডারকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সবাই দুর্বল হয়ে যাবে আর শেষ পর্যন্ত ভেঙে যাবে। কিন্তু বাস্তবে এই বিষয়টা এত সহজ না, কারণ ইরানের পলিটিক্যাল সিস্টেম একজন লিডার বা কয়েকজন ব্যক্তির উপরে দাঁড়িয়ে নেই। কারণ এটা একটা পুরো আইডিওলজি, বিভিন্ন ইনস্টিটিউশন আর শক্তিশালী সিকিউরিটি স্ট্রাকচার দিয়ে তৈরি। শুধুমাত্র টপ লিডারকে সরিয়ে দিলেই যে পুরোপুরি সিস্টেমটা কোলাপস করবে, এই ধারণাটা বাস্তবতার সাথে পুরোপুরিভাবে ম্যাচই করে না। এর সব থেকে বড় এক্সাম্পল 2020 সালের 3 জানুয়ারি ইরাকে বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকার একটি ড্রোন হামলায় মারা যান ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। তিনি ছিলেন ইরানের অন্যতম প্রভাবশালী নেতা। তখন বলা হয়েছিল ইরান দুর্বল হয়ে যাবে, কিন্তু ইরান দুর্বল হয়নি, বরং ইরান কয়েকদিনের মধ্যেই পাল্টা জবাব দেয়। ইরাকে আমেরিকার আল আসাদ এয়ারবেসে ইরান ব্যালিস্টিক মিসাইল হামলা চালায়। এই হামলায় আমেরিকার 100টির বেশি সৈন্য হেড ইঞ্জুরি নিয়ে আহত হয়। তাহলে এই মাথা কাটলে শেষ এই ধারণাটা কেন কাজ করে না? এই উত্তর বুঝতে হলে পুরনো গল্পের কথা মনে করো। প্রাচীন গ্রিক পুরাণে একটা দানবের গল্প আছে, তার নাম ছিল লার্নিয়ান হাইড্রা। তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, তার একটা মাথা কাটলে সেখান থেকে দুটো মাথা গজিয়ে উঠত।
তার মানে তাকে যত আঘাত করা হতো সে তত শক্তিশালী হয়ে যেত। ইরানের রাজনৈতিক ব্যবস্থা ঠিক এইরকমই। তোমরা হয়তো ভাবছো এটা কিভাবে সম্ভব, চলো তাহলে দেখি। ইরানের টপ লিডাররা মারা গেলে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মানে ইরানের সবথেকে ক্ষমতাবান ইসলামী ধর্মীয় ব্যক্তিত্বদের একটি ইলেকশন কাউন্সিল, যেখানে মোট 88 মেম্বার আছে। আর এই কাউন্সিলই ঠিক করে পরবর্তী সুপ্রিম লিডার কে হবে। 1990 সালের 3 জুন যখন রহুল্লাহ খামিনি মারা যান, তখন এই অ্যাসেম্বলি অফ এক্সপার্টসরা মিলেই আলী খামিনিকে সুপ্রিম লিডার হিসেবে বেছে নিয়েছিল। তখন অনেকেই বলেছিল রহুল্লাহ খামিনিকে ছাড়া এই সরকার টিকবে না, কিন্তু 37 বছর পর দেখছি সেই ধারণাটা পুরোপুরি ভুল ছিল। কিন্তু এটা কেন হলো? কিভাবে একটা দেশের ব্যবস্থা লিডার ছাড়াও টিকে থাকে? এর উত্তর আছে ইরানের সংবিধানের ভেতরে। লিডার বদলায় কিন্তু ব্যবস্থা বদলায় না। তাহলে কি এই এক্সপার্টসরাই ইরানকে টিকিয়ে রাখে, না এর পেছনে আরো কোনো শক্তি আছে? এটা এমনই একটা শক্তি যেটা একই সাথে সেনাবাহিনীও, ব্যবসা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল। এর নাম হচ্ছে IRGC, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এটা ইরানের নর্মাল আর্মিদের মতন ছিল না, এটা ছিল একটা আলাদা ফোর্স। তাদের নিজস্ব এয়ার ফোর্স, নেভি অ্যান্ড গ্রাউন্ড ফোর্স আছে এবং তারা সরাসরি সুপ্রিম লিডারদের কাছে অ্যাকাউন্টেবল, কোনো মিনিস্ট্রির কাছে নয়। কনস্ট্রাকশন, টেলিকম অ্যান্ড অয়েল সহ অনেক সেক্টরেই IRGCর বড় বিজনেস আছে। এই ইকোনমিক পাওয়ার তাদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স শক্ত রাখে। তাদের কাজ শুধু শত্রুদের সাথে মোকাবিলা করা না, বরং ভেতরে ইসলামিক সিস্টেম টিকিয়ে রাখাও তাদের কাজ। তাহলে বুঝলে ইরানের রাজনৈতিক সিস্টেম কেন এত শক্ত আর কেন এত স্ট্রং। তাহলে প্রশ্ন হলো, যদি সরাসরি যুদ্ধ হয় তাহলে আমেরিকার শক্তির সামনে ইরান কি টিকবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইরানের এক চালাক স্ট্র্যাটেজিতে, সিস্টেমিক ওয়ারফেয়ার। ইরানের কাছে প্রায় 300 থেকে 350টা ফাইটার জেট আছে। বহু বছর তাদের স্যাংশন থাকার কারণে তারা নতুন কোনো এয়ারক্রাফট কিনতে বা আপগ্রেড করতে পারেনি। অন্যদিকে আমেরিকার কাছে আছে অ্যাডভান্স ফাইটার জেট, F-35 লাইটনিং, F-22 র্যাপটর, B-2 স্পিরিট। এগুলো রাডারে ধরা পড়া একদমই কঠিন। এটি আকাশ এবং মাটিতে দুটোতেই অ্যাটাক করতে পারে। তাই ইরান সরাসরি যুদ্ধের পথ বেছে নেয়নি। তাই তারা এই অপারেশনে ব্যবহার করেছে একটি চালাক স্ট্র্যাটেজি, সিস্টেমিক ওয়ারফেয়ার, অর্থাৎ অ্যাডভান্স সিস্টেমিক ওয়ারফেয়ার। তার মানে শক্তিশালী শত্রুর সাথে সরাসরি লড়াই না করে এমনভাবে চাপ তৈরি করা যাতে শত্রু ধীরে ধীরে ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে। তাহলে চলো ব্যাপারটা বুঝি। এই সংখ্যাগুলো একটু ভালো করে খেয়াল করে দেখো। ইরানের শাহেদ 136 ড্রোনের দাম প্রায় 20,000 থেকে $50,000, কিন্তু এটাকে থামাতে অনেক সময় ব্যবহার করতে হয় আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ইন্টারসেপ্টর, যার দাম প্রায় $20 থেকে $60 লক্ষ। আর এর সাথে আমেরিকার টামাহক ক্রুজ মিসাইলের দাম প্রায় $15 থেকে $20 লক্ষ। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? ইরান $50,000 একটা ড্রোন পাঠায়, আর সেটাকে আটকাতে গিয়ে আমেরিকার লাখ লাখ ডলারের মিসাইল ব্যবহার করতে হয়। তাহলে কস্ট রেশিও কি দাঁড়াচ্ছে? 1:100। আর এই স্ট্র্যাটেজির বাস্তব প্রমাণ দেখা গেছে ইউক্রেন যুদ্ধে। রাশিয়া এই ইরানের তৈরি শাহেদ ড্রোন প্রচুরভাবে ব্যবহার করেছে, যার কারণে এই সস্তা ড্রোন থামাতে ইউক্রেনকে সবসময় এক্সপেন্সিভ এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করতে হয়েছে। ইরানের স্ট্র্যাটেজি একদম সিম্পল, জাস্ট যুদ্ধটাকে লং করে দাও, অপোনেন্টের রিসোর্সেস শেষ করে দাও, তারপর দেখো কে আগে ক্লান্ত হয়। এবার হিস্ট্রি থেকে আর একটা ইম্পর্টেন্ট মিল দেখাই। 2001 সাল 11 সেপ্টেম্বর হামলার পর আমেরিকা আফগানিস্তানে গেল। তাদের লক্ষ্য ছিল একটাই, তালিবান সরকারকে হারানো। মাত্র কয়েক সপ্তাহেই তালিবান সরকার ভেঙেও পড়লো। তারপর যুদ্ধ চলল টানা 20 বছর। খরচ হলো প্রায় $2 ট্রিলিয়ন, তার মানে $2 লক্ষ কোটি। প্রায় 2,800 জন আমেরিকার সেনাবাহিনী মারা গেল। আর 2021 সালে আমেরিকা সরে এলো। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তালিবান আবার ফিরে এলো, ঠিক যেখান থেকে শুরু হয়েছিল। আর এর থেকেই বোঝা গেল সামরিক জয় আর রাজনৈতিক জয় এক নয়। বিদেশি অ্যাটাক হলে অনেক সময় মানুষের মধ্যে একটা সাইকোলজিক্যাল চেঞ্জ হয়। তারা তখন সরকারের উপর সব রাগ ভুলে গিয়ে একসাথে ইউনাইট হয়। আর পলিটিক্যাল সায়েন্সে এটাকে বলা হয় র্যালি রাউন্ড দ্য ফ্ল্যাগ। একটা এক্সাম্পল দেই, সেপ্টেম্বর 11 অ্যাটাকের আগে জর্জ ডাব্লিউ বুশের পপুলারিটি ছিল 51%, কিন্তু 9/11 এর পরে সেটা 90% পর্যন্ত উঠে যায়। ঠিক সেম সাইকোলজি ইরানেও কাজ করে। মানুষ সরকারকে ততটা পছন্দ না করলেও যখনই বাইরের থেকে অ্যাটাক হয় তখন আমার দেশ অনুভূতিটা সামনে চলে আসে। তাহলে প্রশ্ন হলো, আমেরিকার সাথে ইরানের যদি এই অ্যাটাকটা দীর্ঘদিন চলতে থাকে, তাহলে ইরান কি আফগানিস্তানের মতন হয়ে যাবে, নাকি আরো ডেঞ্জারাস কিছু ঘটতে পারে? এখানেই আসে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, নর্থ কোরিয়া। নর্থ কোরিয়াও তো ডেমোক্রেটিক কান্ট্রি না। হিউম্যান রাইটস নিয়ে অনেকের অনেক রকম ক্রিটিসিজম আছে, তবুও আমেরিকা সেখানে ডাইরেক্ট মিলিটারি অ্যাটাক করে না। কেন? কারণ নর্থ কোরিয়ার কাছে আছে নিউক্লিয়ার ওয়েপন। তাই অনেকে মনে করে ইরানও নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অর্জনের চেষ্টা করছে নিজেদের সিকিউরিটি ঠিক রাখার জন্য। কিন্তু এখান থেকে একটা ডেঞ্জারাস মেসেজ বের হয়। ভবিষ্যতে যেসব দেশ আমেরিকার সাথে কনফ্লিক্টে আছে, আমেরিকার সাথে বিরোধ করছে, তারা কি নিউক্লিয়ার প্রোগ্রাম বানানো ছেড়ে দেবে, নাকি উল্টো আরো বেশি নিউক্লিয়ার পাওয়ার হতে চাইবে? এটাই পুরো সিচুয়েশনের সব থেকে বড় লং টার্ম ডেঞ্জার। এতক্ষণ আমরা দেখলাম ইরানের ভেতরে স্ট্রেংথের কথা, কিন্তু এই দাঙ্গাটা যদি সত্যি বড় হয়ে যায়, তাহলে এটা ইরান বা ইউনাইটেড স্টেটসেরই সমস্যা থাকবে না, এর ইম্প্যাক্ট এসে লাগবে তোমার আমার জীবনেও। মানে এটা হয়ে যেতে পারে গ্লোবাল প্রবলেম। এই দাঙ্গায় শুধুমাত্র মিডল ইস্ট সীমাবদ্ধ থাকবে না, কারণ এখানে আছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, স্ট্রেট অফ হরমুজ, অর্থাৎ হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়েই বিশ্বের প্রায় 20% তেল
ট্রান্সপোর্ট হয়। বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, ইউরোপ অনেক দেশে এনার্জি সাপ্লাই শুধু এই রাস্তা দিয়ে ডিপেন্ড করে। আর এখানে যদি একটা বড় বাধা তৈরি হয় তাহলে তেলের দাম হঠাৎ করে বেড়ে যাবে। তার মানে পেট্রোলের দাম বাড়বে, জিনিসপত্রের দাম হঠাৎ করে বেড়ে যাবে, আর এর এফেক্ট চলে আসবে আমাদের রোজকার জীবনেও। এর মধ্যে আর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, ইরানের সাথে রাশিয়ার একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে, আর চায়নার সাথে ইকোনমিক রিলেশনশিপ আছে। তাই বড় ধরনের কোনো টেনশন শুরু হলে এই দেশগুলোর রিয়াকশন পুরো সিচুয়েশনকে আরো কমপ্লেক্স বা জটিল করে তুলতে পারে। এরকম ধরনের দাঙ্গার জন্য এই ওয়ার্ল্ড পুরোপুরিভাবে প্রিপেয়ার্ড না। তাহলে আজকে আমরা বুঝলাম কেন ইরানকে হারানো এতটা সহজ না। প্রথম কারণ, অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নতুন সুপ্রিম লিডার তৈরি করতে পারে, আর ইসলামী রেভলিউশনারি গার্ড ক্রপ পুরো সিস্টেমটাকে চালু রাখে। আর দ্বিতীয় কারণ, চিপ ড্রোন ভার্সেস এক্সপেন্সিভ মিসাইল অথবা এয়ার ডিফেন্স সিস্টেম। যুদ্ধ লং হলে ইকোনমিক প্রেশারও বাড়ে। আর তৃতীয় কারণ, বিদেশি অ্যাটাক হলে অনেক সময় মানুষ সরকারের বিরুদ্ধে না গিয়ে দেশের পক্ষে ইউনাইট হয়ে যায়। ইতিহাস একটা ইম্পর্টেন্ট বিষয় শেখায়, দেশ ভেঙে পড়ে না কারণ একজন লিডার মারা যান, দেশ তখনই ভেঙে পড়ে যখন পুরো সিস্টেমই কাজ করা বন্ধ করে দেয়। আর এটাই ইরানের সিস্টেম, যেটা এখনো কাজ করছে।